নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলার আরও একটি গল্পে। আজ তোমাদের জন্য সুবীর কুমার গোপের লেখা একটি ভৌতিক গল্প, ডায়েরির 3টি পাতা। তো বেশি কিছু না বলে শুরু করা যাক। 7ই ডিসেম্বর। অনেকদিন পরে বাড়িতে এলাম, প্রায় 5 মাস তো হবেই। কলকাতার হাজার ব্যস্ততা সামলাতে গিয়ে কি করে যে পাঁচটা মাস কেটে গিয়েছে বুঝতেই পারিনি। মায়ের নিত্য অনুযোগের ঠেলায় হুঁশ ফিরেছিল, তাই একেবারে 1 সপ্তাহের লম্বা ছুটি নিয়ে এসেছি এবার। বাড়িতে এসে প্রথম দিনটি নির্ভেজাল বিশ্রাম মায়ের সঙ্গে বাড়িতেই কাটালাম। 2 ছেলেকে একসঙ্গে পেয়ে রান্নাঘরে একটা ছোটোখাটো বিপ্লবী করে ফেলল মা। কত রকমের পদ যে তৈরি করলো, অনেক দিন পর এত তৃপ্তি করে খেলাম। 8ই ডিসেম্বর। সকালে চা খেয়েই বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। উদ্দেশ্য বন্ধুদের বাড়ি হানা দেওয়া। এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে 10টা বেজে গেল। আর কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই এখন। সাইকেল ঘোরালাম বাড়ির দিকে। বাড়ি ফিরতেই মা বলল, এতক্ষণে আসার সময় হলো বাবুর, জল খাবার যে জুড়িয়ে জল হয়ে গেল। যদিও পেট প্রায় ভর্তি, এবারই ও বাড়ি না করেও অনেক খাওয়া হয়ে গেছে, কিন্তু মাকে এখন সেসব কথা বলা চলবে না। হাত ধুয়ে বাধ্য ছেলের মতো খাওয়ার টেবিলে বসে পড়লাম। জুড়িয়ে জল হয়ে যাওয়া খাবার নিয়ে এলো মা। গরম গরম ফুলকো লুচি, ধোঁয়া ওঠা বড় বড় বেগুন ভাজা, নলেন গুড়ের পায়েস 1 বাটি। খাওয়া হলে খবরের কাগজটা হাতে নিয়ে সামনের বারান্দায় গিয়ে বসলাম। প্রথম পাতায় যত রাজ্যের কেলেঙ্কারি আর কুটকাচালির খবর। পাতা উল্টে চলে গেলাম শেষের পাতায়। সেখানে সবকিছু ঠিকঠাক নেই, তবু সাইকেলের ঘন্টির আওয়াজ শুনে মাথা তুলে তাকালাম। নবীন কাকু আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে চলে গেলেন। খামের উপর গিধনি পোস্ট অফিসের ছাপ। অদ্ভুত, এত দূর থেকে কে চিঠি লিখল? ওখানে তো চেনা জানাও কেউ নেই। ঘরে এসে খুলে দেখি অরুণের চিঠি। অরুণ আমার কলেজের বন্ধু। ওর বাড়ি ছিল আমাদেরই জেলাতে, গোঘাটের ওদিকের এক গ্রামে। স্কুল শেষ করে চলে এসেছিল আমাদের কলেজে, হোস্টেলেই থাকতো। চমৎকার গানের গলা ছিল ওর। কলেজের কত ফাংশনে দুজনে একসঙ্গে মঞ্চে উঠেছি। মাঝে মধ্যে হোস্টেল ছেড়ে আমার ঘরে এসে থাকতো রাতে। কলেজ শেষ হওয়ার পর দীর্ঘদিন যোগাযোগ নেই ওর সঙ্গে। এখান থেকে চলে যাওয়ার পর প্রথম চিঠি বিনিময় হয়েছিল, পরে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আসলে দেখা সাক্ষাৎ না হলে যা হয়। কয়েক মাস আগে দেখা হয়েছিল কলকাতায়। স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে এসেছিল। তখনও চাকরি বাকরি কিছুই হয়নি ওর। ব্যস্ততা ছিল দুজনেরই, তাই কথা বিশেষ হয়নি। ওর ফোন নাম্বারটাও নেওয়া হয়নি। তা অরুণ হঠাৎ এত দূর থেকে চিঠি লিখলো কেন? ও কি এখন ওখানেই থাকে? দেখা যাক কি লিখেছে। পড়তে আরম্ভ করলাম চিঠিটা। ভাই চম্পক, আশা করি ভালো আছিস। সেদিন তোর সঙ্গে দেখা হলো, কিন্তু কথা বলার সময় ছিল না। তবু তুই শুনলে খুশি হবি এমন একটা খবর জানানোর জন্য চিঠিটা লিখলাম। এবারের এসএসসিতে বসতে পারবো কিনা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একবারে চাকরিটাই হয়ে গেল। তবে খুব ভালো ফল হয়নি, তাই ঠিকানা হলো এত দূরে, একেবারে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্তে। এখান থেকে ঝাড়খণ্ড সীমান্ত মাত্র 5 কিলোমিটার। জায়গাটার নাম শামুকপুকুর। লিখেছে জায়গাটা নাকি অরুণাচল প্রদেশের থেকেও জনহীন। হাসি পেল পড়ে। অরুণাচল প্রদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 10। উদাহরণটা ভালোই টেনেছে। ওর ভাষায় ও এখন বনচারী। চারদিকে এত গাছপালা আর ঘন জঙ্গল যে আমি সেখানে না গেলে ও আমাকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবে না জায়গাটা কেমন। অরুণের সঙ্গে ওদের বাড়িতে গিয়েছিলাম একবার। ছিলাম 3-4 দিন। মন্দ লাগেনি। প্রকৃতির নির্জনতার মাঝে নিজেকে মিশিয়ে দিতে আমার ভালোই লাগে বারবার। তাই মাঝে মাঝেই নাম না জানা জায়গার উদ্দেশ্যে পাড়ি জমাই। ভিড়ের থেকে দূরে, সবার নজরের আড়ালে, মোবাইল টাওয়ারের ত্রিসীমানার বাইরে
ঠিকানাবিহীন হয়ে একা একা হারিয়ে যেতে দারুণ লাগে। আমার এই অভ্যাসটা অরুণের ভালো মতোই জানা, কাজেই শামুক পুকুরে গিয়ে সেখানকার পরিবেশ দেখে আমার কথা ওর মনে আসাটা স্বাভাবিক। যাওয়ার পথ নির্দেশও দিয়ে দিয়েছে, হাওড়া থেকে খড়গপুর, সেখান থেকে লোকাল ট্রেন ধরে গিধনি, সেখান থেকে রিকশায় শামুক পুকুর, একটা মোবাইল নাম্বারও দিয়েছে। আমার যাওয়ার দিনক্ষণ জানালে ও গিধনি স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে। আরও লিখেছে, তোকে আমার খুব জরুরি কিছু কথা জানানোর আছে, তুই ছাড়া অন্য কাউকে এসব কথা আমি বলতে পারবো না, যত তাড়াতাড়ি পারিস চলে আয়, দেরি করলে আমার পরিবারের বিরাট ক্ষতি হয়ে যাবে। সাক্ষাতে সব জানাবো, মাসিমাকে আমার প্রণাম জানাস। ইতি, অরুণ। মাথার মধ্যে পোকাটা নড়ে উঠল। শামুক পুকুর নামটা যেন টানছে আমাকে। আবার খুব জরুরি দরকারের কথা লিখেছে অরুণ, তাড়াতাড়ি না গেলে ওর পরিবারের ক্ষতির সম্ভাবনার কথাও লিখেছে, সুতরাং দেরি করাটা উচিত হবে না। ফোন করলাম অরুণকে। এখনই রওনা হলে ট্রেনের ব্যবস্থা কি রয়েছে জানার জন্য, তাছাড়া আমার যাওয়ার খবরটা ওকে জানানো দরকার। ও বলল বিকেল 4টের খড়গপুর থেকে টাটা লোকালে উঠে পড়তে। আমার জন্য গিধনি স্টেশনে ও অপেক্ষা করবে। গলাটা কেমন ভাঙা ভাঙা শোনালো অরুণের, প্রচণ্ড উৎকণ্ঠিত মনে হলো ওকে। খড়গপুর স্টেশনে যখন পৌঁছলাম তখন বাজে 3টে। গিধনি ট্রেন ছাড়তে তখনও 1 ঘন্টা দেরি। এদিক ওদিক একটু ঘোরাঘুরি করতে করতেই ট্রেন দিয়ে দিল প্ল্যাটফর্মে। পুরনো দিনের লোকাল ট্রেন, ইঞ্জিন আর গাড়ির কেবিন বাদ দিয়ে মাত্র 3-4টে কামরা। উঠে বসলাম জানলার ধারে। মোটামুটি ভিড় হয়ে গেল ট্রেনটিতে। একটু পরেই দুলকি চালে ট্রেন ছাড়ল। সহযাত্রী বেশিরভাগই হাঁটুরে দিনমজুর শ্রেণীর লোক, সারাদিনের কাজ ছেড়ে বাড়ি ফিরছে। 2-3টে স্টেশন পরে জঙ্গলের মাঝে এসে ট্রেন দাঁড়িয়ে গেল। বেশ কিছু লোক সেখানেই নেমে গেল। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানলাম এটি একটা স্টেশন, নাম বাঁশতলা। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল এখানে। শুনলাম বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ঝাড়খণ্ড। ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে রেলের সম্পত্তির উপর। একটু ভয় হলো, অন্ধকার হয়ে আসছে, ট্রেন যদি আর না ছাড়ে। অরুণকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ। এর আগেও 3-4 বার এই একই কথা শুনিয়েছে ওর ফোন। আমার শঙ্কাকে উড়িয়ে দিয়ে ট্রেন ছাড়ল। পরের স্টেশন ঝাড়গ্রাম। ওখানে পৌঁছতে পারলে আর চিন্তা নেই, অনেক হোটেল লজ আছে ওখানে। ঝাড়গ্রাম স্টেশনে ঢোকার 2 কিলোমিটার আগে একটা জোর ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে গেল ট্রেনটা। ইঞ্জিনের সামনের 2টো চাকা নেমে গেছে লাইন থেকে। ভাগ্য সুপ্রসন্ন, স্পিড কম থাকায় এমার্জেন্সি ব্রেক কষে থামাতে পেরেছে ড্রাইভার। ট্রেন কখন লাইনে তুলে আবার নিয়ে যাওয়া হবে তা ঠিক নেই। স্থানীয় লোকেরা এক এক করে নেমে লাইন ধরে হাঁটা দিল। কি করব ভাবতে ভাবতেই কিছুটা সময় গেল। তারপর দেখি গোটা কামরায় আমি একা, দ্বিতীয় আর কোনো লোক নেই। ছমছম করে উঠল গাটা। এখানে বসে বসে কতক্ষণ মশার কামড় খাবেন? ওদিকে যা গন্ডগোল চলছে, কাল সকালের আগে এই ট্রেন আর ছাড়বে না। পেছন থেকে গলার আওয়াজ শুনে বুকে বল এলো। যাক, আমি একা নয়, লোক আছে সঙ্গে। সেই লোকটা বাঁশতলা স্টেশনে যার সাথে কথা বলেছিলাম। নেমে আসুন, আমার নাম নিমাই মাল্লা। নেমে গিয়েছিলাম, আপনাকে একা দেখে আবার উঠে এলুম। ব্যাগটা পিঠে নিয়ে হাঁটতে শুরু করলাম। অন্ধকারের মধ্যে একটানা ঝিঝি পোকা ডেকেই চলেছে। অনেকটা রাস্তা চলে এলাম। লোকটার কাছে একটা পেন্সিল টর্চ, তার আবছা আলোয় চলছি আমরা। আর একটু এগোতেই অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো চারপাশ থেকে। চাপা গলায় নিমাই মাল্লা বলল, তাড়াতাড়ি পা চালান, জায়গাটা ভালো নয়। কত মানুষ যে খুন হয়েছে এখানে হিসেব নেই। লাইনের দুপাশে সারি সারি মৃতদেহ পোঁতা রয়েছে। তাড়াতাড়ি এগোতে গিয়ে ফিস প্লেটে হোঁচট খেলাম, পড়েই যেতাম।
নিমাই মান্না পেছন থেকে জাপটে না ধরলে। সাবধান, এই পাথর আর লোহার মধ্যে পড়লে আর দেখতে হবে না। লোকটার হাত কি ঠান্ডা, সোয়েটারের ওপর দিয়ে ধরেছে, তাতেও শিরশির করে উঠল। খানিকটা এগিয়ে আবারও হোঁচট খেলাম, তবে সামলে নিলাম নিজেই। নিমাই মান্না ওর হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরুন আপনি, আপনার অভ্যাস নেই রেল লাইনের ওপর হাঁটার। হাতটা ধরেই চমকে উঠলাম, ডিপ ফ্রিজের বরফের মতো ঠান্ডা। ওর মুখের দিকে তাকিয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড়। কার পাল্লায় পড়েছি? হ্যাঁ, একটা চোখ বন্ধ, অপর চোখটি এলইডি টর্চের মতো জ্বলছে। পেন্সিল টর্চের আলো বলে যাকে ভুল করেছিলাম এতক্ষণ। আর দাঁড়াই ওখানে, দৌড় লাগালাম পাথরের উপর দিয়েই। দৌড়বেন না বাবু, দৌড়বেন না, ভয় নেই আপনার, দৌড়াবেন না। নিমাই মাল্লার গলা ভেসে আসতে লাগলো পেছন থেকে। একটু পরেই চোখে পড়ল লেভেল ক্রসিং সিগন্যাল কেবিন। পাশে একটা চায়ের দোকানে মানুষের ভিড়। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক কাপ চায়েই গলাটা ভিজিয়ে নিলাম। অরুণকে ফোনে ধরানোর চেষ্টা করলাম, এখনো সুইচ অফ করে রেখেছে। আশ্চর্য দায়িত্বহীন ছেলে বটে, নিজে একবারও ফোন করলো না। লোকজনের সঙ্গে হেঁটে স্টেশনের দিকে চলে এলাম। ট্রেন না চললে রাতটা কোনো লজেই কাটাবো ঠিক করলাম। স্টেশনের সামনে এসে দেখি একটা লড়ঝড়ে বাস দাঁড়িয়ে আছে। কন্ডাক্টর চেঁচাচ্ছে, জামমনি গিধনি, লাস্ট বাস, লাস্ট বাস। 20-25 জন এর মধ্যেই উঠে বসে আছে। থমকে দাঁড়িয়ে গেলাম। নতুন লোক বুঝতে পেরে কন্ডাক্টর জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? গিধনি, শামুক পুকুর। উঠে পড়ুন তাহলে। জিজ্ঞেস করলাম, এত রাতে যাব? অসুবিধা নেই তো কোনো? আরে আমার বাড়িও তো শামুক পুকুর, একসঙ্গে চলে যাব, নিন উঠুন। আমি উঠতেই ছেড়ে দিল বাস। মাঝের একটা ফাঁকা সিটে গিয়ে বসলাম। একটা পেপার মিলের সামনে বাসটা দাঁড়ালো। অর্ধেক লোক নেমে গেল এখানে, মিলের কর্মী তারা। আবারও চলতে শুরু করলো বাস। রাস্তাটা খুব সুন্দর, একটুও ঝাঁকুনি নেই বাসের। কলকাতার থেকে এত দূরে এত মসৃণ রাস্তা হতে পারে ধারণা ছিল না আমার। চোখটা লেগে এলো। হঠাৎ মনে হলো বাসটা যেন অস্বাভাবিক গতিতে ছুটছে। চোখ খুলে দেখি আশেপাশে কেউ নেই, বাস ফাঁকা। ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার কেউ নেই, অথচ উল্কার গতিতে ছুটে চলেছে বাস। চিৎকার করতে গেলাম, গলা দিয়ে আওয়াজ বেরোলো না। খটাখট শব্দে জানলার কাঁচগুলো নামছে আর উঠছে। দৌড়ে নামতে গেলাম বাস থেকে। পেছনের সিট থেকে আওয়াজ এলো, কি করছেন কি? এই ঝুটন্ত বাস থেকে কেউ নামে? কিচ্ছু হবে না, চুপ করে বসুন, আমি তো রোজই যাই। তাকিয়ে দেখি পিছনের সিটে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে একজন। পাগল না মাতাল, বলে কিচ্ছু হবে না। দরজার দিকে এগিয়ে গেলাম। যাবেন না বাবু। পাশ দিয়ে হাওয়ার বেগে প্রায় উড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল লোকটা। এক চোখে টর্চ। নিমাই মান্না। ভয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। একটু পরই বাসটা থেমে গেল। এবার নেমে যান বাবু, ওই যে গিডনি ট্রেকার, উঠে পড়ুন গিয়ে। দেখি ড্রাইভারের আসনে নিমাই মান্না। এক দৌড়ে গিয়ে ট্রেকারে উঠে পড়লাম। আরও 3-4 জন বসে আছে। শুনলাম এটা জামবনি, এখান থেকে গিধনি 5 কিলোমিটার, ভাড়া 5 টাকা। 3-4 কিলোমিটারের মধ্যেই বাকিরা নেমে গেল। আমি আবার একা। আবার কিছু হবে না তো? ভাবতে ভাবতেই ট্রেকারটা রাস্তা ছেড়ে পাশের নালায় নেমে পড়ল। তারপর একদিকে হেলে দুলতে দুলতে চলতে আরম্ভ করলো। কি করছেন কি আপনি? গাড়ি তো উল্টে যাবে, রাস্তায় উঠুন। চিৎকার করে বললাম ড্রাইভারকে। কোনো সাড়া নেই। একটা সিট ভিঙিয়ে গিয়ে ঘাড় ধরে ঝাঁকালাম। মুখ ফেরালো ড্রাইভার। মাফলারে ঢাকা একটা ভয়ঙ্কর পিশাচের মুখ সামনে এলো।
বিকট চিৎকার করে আমার গলা টিপে ধরতে এগিয়ে দিল লোমশ দুটি বাহু। ব্যাগটা ধরুন বাবু। পেছন থেকে নিমাই মাল্লার গলা। হাতে ফিতের স্পর্শ পেয়ে শক্ত করে ধরলাম। ধাক্কা দিয়ে আমাকে ট্রেকার থেকে নিচে ঠেলে ফেলে দিল নিমাই মাল্লা। একটা বালিশের গাদায় গিয়ে পড়লাম। ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালাম। দূরে আলো জ্বলছে, লোকজনও কিছু দেখা যাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে। গিথনি বাজার। দোকানপাট এরই মধ্যে বন্ধ হতে শুরু করেছে। কাউকে জিজ্ঞেস করব ভাবছিলাম, তখনই পাশেই একটা রিক্সা এসে থামলো। কোথায় যাবেন বাবু? শামুকপুকুর। শামুকপুকুর হাই স্কুলের শিক্ষক অরুণ সরকার। আমার কথা শেষ করতে দিল না রিক্সাওয়ালা। ও, নতুন মাস্টার মশাইয়ের বাড়ি যাবেন? চলুন ছেড়ে দেব। কত ভাড়া? ওদিকেই তো যাচ্ছি, বাড়ির পথে আপনাকে ছেড়ে দেব, যা মন চায় দেবেন। ভালো করে মুখের দিকে তাকিয়ে নিলাম। অস্বাভাবিক কিছু মনে হলো না। কালো বেটেখাটো চেহারা, মানুষ বলেই তো মনে হয়। ভয় লাগলেও উঠে পড়লাম। অপদার্থ অরুণটার বাড়ি ভালোই ভালোই পৌঁছে গেলে বাঁচি। ক্যাঁচ ক্যাঁচ শব্দে রিক্সা চলছে। রাস্তার দুপাশের বাড়িঘর চোখে পড়ছে, তবে পাড়াগাঁয়ে যেমন হয়, একটার সঙ্গে অন্যটার দূরত্ব অনেকখানি। প্রচুর গাছপালা রাস্তার দুধারে। অন্ধকারে ঠিকঠাক বোঝা যায় না। আজ কি আমাবস্যা? হবে হয়তো। 15-20 মিনিট চলার পর রিক্সা থামল। নামুন বাবু, এই বাড়ি। নেমে পড়লাম। মানিব্যাগ বার করার আগেই রওনা দিল রিক্সাওয়ালা। আরে পয়সা নিয়ে যান, চললেন কোথায়? তবু থামল না রিক্সা। আবার ডাকতে যাব, তখনই একটা হাওয়া ছাড়ল। ঝরঝর করে শুকনো পাতা ঝরে পড়ল গাছের থেকে, আর ওদিকে রিক্সাওয়ালার চাদরটা খসে পড়ল। কেউ নেই চালকের আসনে। ফাঁকা রিক্সায় বসে একা এক যাত্রী। ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। এক চোখে টর্চ। নিমাই মান্না। বাড়ির দরজা খুলে গেল। অরুণ আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ওর হাসি দেখে রাগে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বলে গেল। কিন্তু এত উষ্ণতা ছিল তার অভ্যর্থনায় যে কিছু বলতে পারলাম না। আমার ব্যাগটা নিয়ে সামনের ঘরে রাখলো অরুণ। লো ভোল্টেজ, টিমটিম করে আলো জ্বলছে ঘরে। বেতের একটা ছোট্ট সোফায় বসলাম। অরুণ বসলো সামনেই। খুব কষ্ট হয়েছে আসতে না রে? না, কষ্ট কিসের? ভেঙিয়ে বললাম ওকে। হনুমান কোথাকার, ফোন বন্ধ করে রেখেছিলিস কেন? ও হেসে বলল, এ কি তোর কলকাতা নাকি? দিনের 20 ঘন্টায় টাওয়ার থাকে না। তোর আসবার খবরটা দিতে পেরেছিস, তাই যথেষ্ট। তবে তুই ঠিকঠাকই আসবি, আমি জানতাম। তুই জানতিস আমি ঠিকঠাকই আসব? পথে কি ঘটেছে ওকে বলতে গেলাম। ও শুনতে চাইল না। তাড়া দিয়ে আমাকে বাথরুমে পাঠালো। অনেক জার্নি করে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। বাথরুমে ঢুকে দেখি বালতিতে গরম জল, তোয়ালে, হাত ধোয়ার সাবান সব রেডি। কে করলো এসব? ফিরে এলাম বাথরুম থেকে। সোফায় বসে রয়েছে অরুণ। সামনে একটা টুলের উপর 2 কাপ চা আর 1 প্লেট বেগুনি রাখা। খিদেও পেয়েছিল, বসে গেলাম। অরুণ শুধু চা খেলো। আজ অমাবস্যা, ওর উপোস। দারুণ স্বাদ ওগুলোর। জিজ্ঞেস করলাম, কে বানালো এসব? কেন, জিভে লেগেছে? আমার মনিবের হাতের রান্না যে একবার যে খাবে সারা জীবন মনে রাখবে। এখানে আমার গার্জেন ওই, আমার সব দিকের খেয়াল রাখে। বুঝলাম কাজের লোকটা ভালোই পেয়েছে অরুণ। খানিকক্ষণ গল্প গুজব করলাম দুজনে। এ কথা সে কথা, পুরনো দিনের কথা সবই হলো। কিন্তু যতবারই পথের ঘটনা বলতে যাই ও এড়িয়ে যায়। ওর নিজের দরকারের কথা জিজ্ঞেস করলে বলে, হবে হবে, এত তাড়া কিসের, তুই তো আছিস এখন। চলে আসুন, খাবার রেডি। ভিতরে গেলাম। টেবিলের ওপর খাবার রাখা, সরু চালের ভাত,
ধোকার ডালনা, চিংড়ির মালাইকারি, নারকেলের চাটনি, আমার পছন্দের সব খাবার থরে থরে সাজানো। সমস্ত কিছু মনে আছে অরুণের। দেরি না করে খেতে বসে গেলাম। এত সুস্বাদু সে সমস্ত খাবার যে খেতে বসে কোনো কথা হলো না অরুণের সাথে। মাঝে একবার মাথা তুলে দেখলাম আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে অরুণ। সব খাবারই একেবারে আমার প্রয়োজনের মাপেই, একটুও বেশি কম নয়। কিন্তু কাজের লোকটিকে একবারও দেখলাম না। কোথায় গেল? খেয়ে হাত ধুয়ে অরুণের শোয়ার ঘরে এলাম। তখন রাত 11:30। ওর কথা আমাকে শোনানোর জন্য এই প্রথম ওকে ব্যস্ত মনে হলো। ঠিক আছে, ওর কথাই আগে শোনা যাক, পরে না হয় পথের ঘটনাগুলো ওকে জানানো যাবে। ভাবলাম একটু জল খেয়ে আসি। ওঠার আগেই অরুণ বলল, জল খাবি? বস, নিয়ে আসছি। বুঝলো কি করে? থট রিডার নাকি? চুপ করে লোডশেডিং হয়ে গেল। ঠিক তখনই জল নিয়ে ঘরে ঢুকলো কাজের লোকটা। ঘরটা আলোয় ভরে গেল। তাকিয়ে দেখি এক চোখে টর্চ। নিমাই মান্না। আঁতকে উঠে জড়িয়ে ধরলাম অরুণকে। সেই একই শীতলতা ওর গায়েও। ভয়ে এক কোণে সরে গেলাম। দরদর করে ঘামছি, গলা শুকনো। জ্ঞান হারাবো নাকি? ভয় পাস নে ভাই, আমরা তোর কোনো ক্ষতি করব না। সারা রাস্তা তোকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে নিমাই দাই। দয়া করে তুই অজ্ঞান হোস না। আজ রাতে আমার কথা তোকে না বলতে পারলে আমার পরিবারটা বাঁচবে না রে। তুই জানিস আমার বাড়ির অবস্থা। একটু শান্ত হয়ে বসে শোন আমাদের কথা। কিছু করার ছিল না আমার। চোখ বন্ধ করে বসে রইলাম। ও বলতে শুরু করলো, 1 মাস আগে এখানে এসে শামুকপুকুর হাই স্কুলে যোগ দিই। বাড়ি ভাড়া নিলাম। নিমাইদাকেই সঙ্গী পেলাম। ওর সঙ্গে বেশ ভালোই কাটছিল দিনগুলো। বাড়ির অবস্থাও এবার বদলাবে আশা করেছিলাম, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। প্রথম মাসের মাইনে পাওয়ার আগের দিন বাজারের মধ্যে একটা বাচ্চা ছেলে খুব কাকুতি মিনতি করায় ওর কাছ থেকে একটা লটারির টিকিট নিলাম। পরের দিন তাতে 10 লক্ষ টাকা প্রথম পুরস্কার ওঠে। বিষয়টা স্থানীয় কিছু লোকও জেনে যায়। সেদিন রাতে আমি আর নিমাইদা তখন গভীর ঘুমে। রাত্রি 2টোর সময় বাড়িতে হানা দেয় 4 জন লোক। দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে খুন করে ওরা। বাধা দিতে গিয়ে প্রাণ হারায় নিমাইদাও। আমার প্রথম মাসের মাইনে আর টিকিটটা নিয়ে চম্পট দেয় ওরা। খুব আশা করেছিলাম প্রথম মাসের মাইনে আর টিকিটটা মার হাতেই তুলে দেব। তার হলো না। কিন্তু অদীপ্ত আত্মা পৃথিবী ছেড়ে সহজে যেতে পারে না, আমরাও পারিনি। অশরীরী হয়ে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে একে একে ওই 4 জনকে শেষ করেছি আমরা। আমার টাকা টিকিটও উদ্ধার হয়। ওই 4 জনের সঙ্গেই তোর পথেও দেখা হয়েছিল। ওরা তোকে মেরে ফেলার চেষ্টা করবে জানতাম, তাই দুপুরেই নিমাইদাকে পাঠিয়ে দিয়েছিলাম খড়গপুরে তোকে নিরাপদে নিয়ে আসার জন্য। 4 জনের মধ্যে একজন বাস ড্রাইভার, একজন কন্ট্রাক্টর, একজন ট্রেকার চালক আর একজন রিক্সাওয়ালা। এই মুহূর্তে গয়ায় পিণ্ডদান হচ্ছে আমার আর নিমাইদার। আর বেশিক্ষণ এই পৃথিবীতে নেই আমরা। আমার বালিশের নিচে মাইনের টাকাটা আর টিকিটটা রয়েছে। কাল সকালে যাওয়ার আগে নিয়ে যাস ওগুলো, পৌঁছে দিবি বাড়িতে। আমি চাকরি পাওয়ায় বাড়ির সবাই স্বস্তি পেয়েছিল। অভাব ঘুচবে এবার। তা তো আর হলো না। টাকাগুলো পেলে ওদের খুব উপকার হবে। আমার হাতে ওর হিমশীতল হাতের একটা চাপ দিয়ে বলল, আমি চললাম, বিদায় বন্ধু। আলো জ্বলে উঠল। ঘরে আমি একা। বালিশের তলায় হাত ঝুঁকিয়ে দেখলাম একটা খাম আর 1 টাকা নোট। ওই দুটো কোনো ক্রমে পকেটে ঢুকিয়ে নিয়েই বেরিয়ে পড়লাম। ঊর্ধ্বশ্বাসে দৌড়ালাম স্টেশনের দিকে। রাস্তা শুনশান। পেছন থেকে ভেসে আসছে নিমাই মান্নার গলা, বাবু আপনার ব্যাগ। চুলো যাক ব্যাগ, পালাতে হবে এখান থেকে। মার ভাইদের কাছে ফিরে যেতেই হবে আমাকে। 9ই ডিসেম্বর। মনে হলো চোখে মুখে জল ছিটচ্ছে কেউ। চোখ খুলে দেখি সকাল হয়েছে। একটা দোকানের সামনে শুয়ে রয়েছি আমি। সামনে ঝুঁকে দাঁড়িয়ে অরুণ। কি হয়েছে চম্পকদা? চম্পকদা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম।
আমি বরুণ, চিনতে পারছো না আমাকে? মনে পড়ল অরুণের ছোট ভাই বরুণকে দেখেছিলাম ওদের বাড়িতে। বললাম, তুমি এখানে কি করছো? চোখ দুটো ছলছল করে উঠল। বলল, চম্পকদা, দাদা নেই, স্কুলে চাকরি পেয়ে এসেছিল এখানে, 1 মাসের মধ্যেই খুন হয়ে গেল। আমি এসেছি গতকাল, থানায় কিছু কাজ ছিল, ফিরতে পারিনি ট্রেনের গন্ডগোলে। সঙ্গে সঙ্গে পকেটে হাত দিলাম। খাম আর টাকা ঠিকঠাকই আছে। পাশে দেখি আমার ব্যাগটা পড়ে আছে। ওটা কে পৌঁছে দিল এখানে? বরুণকে নিয়ে স্টেশনের ওভারব্রিজের উপরে গেলাম। গতকালের সব কথা ওকে খুলে বললাম। প্রথমে বিশ্বাস না করলেও টাকা আর টিকিট দেখে বিশ্বাস হলো। ওর মুখে শুনলাম সত্যি গতকাল রাতে পিণ্ডদান হয়েছে ওদের দুজনের, আর ওই 4 জনের রহস্যজনক মৃত্যুও হয়েছে অরুণের খুনের পর। টাকা আর খামটা তুলে দিলাম বরুণের হাতে। আর কোনো কাজ নেই এখানে। একরাশ মন খারাপ নিয়ে ট্রেনে উঠে বসলাম দুজনে। অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা হলো জীবন। শেষ হলো আজকের কাহিনী, সুবীর কুমার গোপের লেখা গল্প ডায়েরির 3টি পাতা। আশা করছি তোমাদের সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লেগেছে গল্পটা। এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করবে। আর এরপরে আমাদের আরও গল্প শুনতে হলে স্ক্রিনে দেখাচ্ছে, অথবা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আরও অনেক গল্প। দেখা হবে পরবর্তী গল্পে। ভালো থাকবে।